ভারতের দিল্লিতে শেখ হাসিনা আজ অনলাইনে বা অফলাইনে সাংবাদিকদের সঙ্গে যুক্ত হবেন কিনা তা নিয়ে যখন কৌতূহল তুঙ্গে এবং আওয়ামী লীগের নেতা কর্মী সমর্থকদের মধ্যে একরকমের প্রত্যাশার জোয়ার, তখন ভারতের প্রথিতযশা সাংবাদিক শেখর গুপ্তের অনলাইন সংবাদ মাধ্যম দ্য প্রিন্টে একটা এক্সক্লুসিভ ইন্টারভিউয়ে বিশেষ সাক্ষাৎকারে শেখ হাসিনা বলেছেন যে ভয় দেখিয়ে ভোট হতে পারে না। একটা নির্বাচন হতে হলে সেই নির্বাচনকে সুষ্ঠু, অবাধ এবং বৈধ হতে হলে, ফ্রি, ফেয়ার এবং লেজিটিমেট হতে হলে ভোটারদের তার পছন্দের দলকে এবং প্রার্থীকে পছন্দ করে নেওয়ার অধিকার থাকতে হবে। বিএনপি জামাতের প্রার্থীরা যেভাবে, নেতাকর্মীরা যেভাবে মানুষের ঘরে ঘরে গিয়ে তাদেরকে সহিংসতার ভয় দেখিয়ে অথবা ভাঙচুরের ভয় দেখিয়ে, ডিস্ট্রাকশন অথবা ভায়োলেন্সের ভয় দেখিয়ে ভোটে আসতে বলছেন বা ভোট দিতে বলছেন, এভাবে ভোট হতে পারে না। শেখ হাসিনা দ্য প্রিন্টের সঙ্গে সাক্ষাৎকারে বলেছেন যে ইন্টারিম গভর্নমেন্ট, এই অন্তর্বর্তীকালীন সরকার জানেন যে বাংলাদেশের সবচেয়ে পুরনো এবং বৃহত্তম দল আওয়ামী লীগ যদি নির্বাচনে অংশগ্রহণ করতে পারত তাহলে তারা ব্যাপক সমর্থন পেত, ব্যাপক সংখ্যাগরিষ্ঠতায় নির্বাচিত হতো এবং ঠিক সে কারণে দলটিকে নিষিদ্ধ করে রাখা হয়েছে নির্বাচনে অংশগ্রহণ থেকে। এবং তিনি মনে করিয়েছেন যে যেই ইউনূস একটা ভোটও কোনোদিন বাংলাদেশের জনগণের কাছ থেকে পায়নি, সেই ইউনূসই বাংলাদেশের পুরো মানে আইনি কাঠামো, সাংবিধানিক কাঠামো পুনর্লিখন করেছে। মানে ওই যে জুলাই সনদের কথা বলছেন শেখ হাসিনা, যার ভিত্তিতে গণভোটও অনুষ্ঠিত হতে যাচ্ছে 12 তারিখ। তো শেখ হাসিনা বলছেন যে যেই লোকটি একটা ভোটও কোনোদিন পায়নি, সেই ব্যক্তিটি বাংলাদেশের সকল আইনি কাঠামোকে পুনর্লিখন করে নিজের অবৈধ কার্যকলাপকে বৈধ করে নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে বা সেই প্রক্রিয়া চালু করেছে। শেখ হাসিনা এই সাক্ষাৎকারটিতে বলেন যে এই পুরো প্রক্রিয়াটাকে কোনো পরিবর্তন, রূপান্তর, ক্ষমতা হস্তান্তর বলা যায় না। এটা কোনো ট্রানজিশন নয়, এটা এক রকমের কর্তৃত্ববাদ মাত্র। দ্য প্রিন্ট এই আলাপটি করেছে শেখ হাসিনার সঙ্গে যে ডক্টর মোহাম্মদ ইউনূস তো বারবার বলেছেন যে তিনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করেন নাই। তিনি বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে, আপনাদের মনে থাকবে যে ডক্টর ইউনূস বারবারই বলেছেন যে তিনি আওয়ামী লীগকে, তার সরকার নিষিদ্ধ করে নাই, আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ রয়েছে। শেখ হাসিনাকে এ বিষয়ে প্রশ্ন করা হলে শেখ হাসিনা বলেছেন যে উনি একটা পার্থক্য করেছেন, নিষিদ্ধ আর রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ, কিন্তু এর কোনো অর্থ তিনি ব্যাখ্যা করেন নাই। এবং আওয়ামী লীগ যেহেতু কোনো রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে পারছে না, প্রচারণা চালাতে পারছে না, সংগঠিত হতে পারছে না, এমনকি নির্বাচনেও অংশ নিতে পারছে না, কাজেই ইউনূস সরকার প্রকৃতভাবে সর্বতোভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে রেখেছে। শেখ হাসিনা বলেছেন যে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির যে ভয়াবহ অবনতি হয়েছে, যে গুরুতর অবনতি হয়েছে, তা একমাত্র ঘুরে দাঁড়ানো সম্ভব যদি বাংলাদেশে সকল রাজনৈতিক দলের অংশগ্রহণে একটা সুষ্ঠু, অবাধ নির্বাচনের মাধ্যমে একটা সাংবিধানিক সরকার বাংলাদেশের নেতৃত্বে আসে, তাহলেই শুধুমাত্র সেটা সম্ভব। কারণ আইন শৃঙ্খলা কখনো বাছাই করে, প্রয়োগ করে কিংবা ভয় দেখিয়ে আইন শৃঙ্খলা ব্যবস্থার উন্নতি করা যায় না বা আইনের শাসন প্রতিষ্ঠা করা যায় না। শেখ হাসিনার এই সাক্ষাৎকারটি যখন এসেছে, প্রিন্ট লিখছে, তার মাসখানেক আগেই মাত্র ওসমান হাদির মৃত্যুর পর বাংলাদেশে ভয়াবহ সহিংসতার ঘটনা ঘটেছে। প্রিন্ট সেটা 18ই ডিসেম্বরের হাদির মৃত্যুর ঘটনার পরের সহিংসতা, প্রথম আলো, ডেইলি স্টারের অগ্নিসংযোগ, এসবগুলোর কথা মনে করিয়ে শেখ হাসিনাকে প্রশ্ন করেছিল এবং শেখ হাসিনা তার উত্তরে বলেছেন যে বাংলাদেশে যেহেতু এখন এমন একটা সরকার বসে আছে ক্ষমতায় যারা
অনির্বাচিত এবং যারা কোনো রকম, যাদের কোনো জনপ্রিয়তার কোনো ম্যান্ডেট নাই, পপুলার ম্যান্ডেট নাই, মানে জনপ্রিয়তার ভিত্তিতে নির্বাচিত হয়ে তারা আসে নাই, কাজেই তারা এক্সট্রিমিস্ট ফ্যাকশনগুলোকে, চরমপন্থী গোষ্ঠীগুলোকে বাংলাদেশের রাজনীতি দখল করে নেওয়ার সুযোগ দিয়েছে। এবং তিনি বলছেন যে ইউনূস সরকার এ কারণে সংস্কার দেওয়ার পরিবর্তে, মানে সংস্কারের কথা বলে তারা ক্ষমতায় এসেছে, কিন্তু সংস্কার দেওয়ার পরিবর্তে এই অন্তর্বর্তীকালীন সরকার র্যাডিক্যাল গ্রুপ, মৌলবাদী চরমপন্থী গোষ্ঠীগুলোকে ক্ষমতার কেন্দ্রে বসিয়েছে এবং মব জাস্টিস, মবের বিচার প্রতিষ্ঠা করেছে এবং পলিটিক্যাল ভয়েসেস, সকল রকম বৈধ রাজনৈতিক কণ্ঠস্বরকে এক রকমের রুদ্ধ করেছে, তাদের কণ্ঠ চেপে ধরেছে। শেখ হাসিনা বলেছেন যে এই মুহূর্তে বাংলাদেশে কোনো রকম আইন শৃঙ্খলা নাই, নো সেমলেন্স অফ ল অ্যান্ড অর্ডার। ইউনূস সরকার নিয়মিতভাবে সহিংসতার বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে এবং এরা ইচ্ছা করে এক্সট্রিমিস্টদের, চরমপন্থীদেরকে শক্তিশালী করেছে যাতে তারা ভয়াবহ নৃশংসতা, ডেইলি অ্যাক্টস অফ ব্রুটালিটি এবং বাংলাদেশের যে একটা বৈচিত্র্যময় চরিত্র ছিল, একটা অন্তর্ভুক্তিমূলক চরিত্র ছিল, বৈচিত্র্য গ্রহণের যে সক্ষমতা ছিল, প্লুরালিজমের যে আদর্শ ছিল, বহুত্ববাদ যে ছিল সমাজে, সেটা একেবারে ধামাচাপা পড়ে গেছে এবং বাংলাদেশে এর মাধ্যমে কোন রকম বৈচিত্র্য বা ভিন্ন মতকে রীতিমতো সামাজিক শত্রু, রাজনৈতিক শত্রু হিসেবে চিহ্নিত করা হচ্ছে। এবং শেখ হাসিনা সেক্ষেত্রে সবচেয়ে গুরুত্বের সঙ্গে আলাদাভাবে এই বিষয়টি নিয়ে মানে বিস্তারিত কথা বলেছেন প্রিন্টের সঙ্গে এই সাক্ষাৎকারে। আমার মনে হয়েছে সেটা শেখ হাসিনার নির্বাচনের আগে একটা গুরুত্বপূর্ণ অবস্থান, যে বাংলাদেশের পুরো সোসাইটির, সমাজের চরিত্রটা বদলে গেছে, সমাজটা র্যাডিকালাইজড হয়ে গেছে, চরমপন্থার বিকাশ হয়েছে এবং এমন উগ্রবাদের বিকাশ হয়েছে যে বাংলাদেশের যে মৌলিক আদর্শগুলো ছিল সেগুলো একেবারে ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছেছে। শেখ হাসিনা বলেছেন যে বাংলাদেশ ওয়াজ ফাউন্ডেড অন সেকুলারিজম, প্লুরালিজম অ্যান্ড ডেমোক্রেটিক ভ্যালুজ। বাংলাদেশ গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা এবং বহুত্ববাদের আদর্শের ওপর প্রতিষ্ঠিত হয়েছিল। কিন্তু এখানে তিনি রীতিমতো জামায়াতে ইসলামীর নাম উল্লেখ করে এই সাক্ষাৎকারটিতে তিনি উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেছেন যে জামায়াতে ইসলামী এবং অন্যান্য চরমপন্থী গোষ্ঠীগুলোকে ইউনূস সরকার পুনর্বাসন করবার মাধ্যমে বাংলাদেশের যে জাতিগত চরিত্র, সেই চরিত্রটাই নষ্ট হয়ে গেছে, threatens the very fabric of our nation। এবং তিনি বলেছেন যে যখন মূলধারার রাজনীতিতে চরমপন্থী গোষ্ঠীদেরকে পুনর্বাসন করা হয়েছে বা চরমপন্থী গোষ্ঠীদের ঢুকতে দেওয়া হয়েছে, তারা কোনোভাবেই রাষ্ট্রটাকে একটা মধ্যপন্থার সহনশীল চরিত্রে থাকতে দেয় না। They do not moderate the state. They seek to reshape it in their own image। তারা চেষ্টা করে রাষ্ট্রের চেহারা বদলে তাদের পছন্দ মতো চেহারা দিতে এবং দেশ থেকে বহুত্ববাদের, মানে বিভিন্ন মত, পথ, ধর্ম, বর্ণের লোক যে একটা দেশে থাকবে, সেই প্লুরালিজমের চরিত্রটার একেবারে শেষ চিহ্নটা পর্যন্ত মুছে ফেলতে। শেখ হাসিনা এটা বলে, মানে তিনি বলেছেন যে এটা একটা ডিপলি কনসার্নিং ট্র্যাজেক্টরি ফর বাংলাদেশ। বাংলাদেশের জন্য এটা একটা গভীরভাবে উদ্বেগজনক ধারা, যেটা বাংলাদেশের সমাজটাকে বহুভাগে বিভক্ত করে ফেলেছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, গুরুতর সমস্যা যেটা বাংলাদেশকে, এটা একেবারে আন্তর্জাতিক বিশ্ব থেকে আলাদা করে ফেলছে। আন্তর্জাতিক বিশ্ব মুখ ফিরিয়ে নিচ্ছে বাংলাদেশ থেকে, কারণ তারা কোনোভাবেই এই যে মব ভায়োলেন্স দ্বারা, মব সহিংসতার মাধ্যমে একটা দেশ পরিচালিত হচ্ছে কিংবা একটা দেশে সংখ্যালঘুরা ক্রমাগতভাবে নির্যাতনের শিকার হচ্ছেন, এই বিষয়গুলো আন্তর্জাতিক সম্প্রদায় মেনে নিতে প্রস্তুত না, তাই তারা বাংলাদেশ থেকে মুখ ঘুরিয়ে নিচ্ছে। এবং শেখ হাসিনা সুস্পষ্টভাবে দ্য প্রিন্টের সঙ্গে এই সাক্ষাৎকারে বলেন যে এগুলো কিন্তু কোনো থিওরিটিক্যাল কনসার্ন না, এগুলো কোনো মানে পুঁথিগত বা তাত্ত্বিক উদ্বেগ নয়,
এটা এরই মধ্যে বাংলাদেশের রাজপথে, বাংলাদেশের পরিস্থিতিতে একেবারে পরিষ্কার। শেখ হাসিনা বলেছেন যে জামাতের উত্থানের সঙ্গে সঙ্গে বাংলাদেশে আরো একটা ভয়াবহ ঘটনা ঘটছে, সেটা হচ্ছে ঐতিহাসিক যে সত্যগুলো সেগুলো একেবারে উদ্দেশ্যমূলকভাবে সেই ঐতিহাসিক সত্যগুলোকে প্রশ্ন করা হচ্ছে এবং ঐতিহাসিক সত্যগুলোর যে বয়ানগুলো সেগুলো একরকম ভেঙে দেওয়া হচ্ছে, সেগুলো নতুন করে তাদের বয়ান প্রতিষ্ঠার চেষ্টা হচ্ছে। রিভিশনিজম দেখা যাচ্ছে, বাংলাদেশের ইতিহাস নতুন করে লেখার প্রচেষ্টা চলছে। শেখ হাসিনা বলেছেন যে আমরা আজকে যা দেখছি সেটা হচ্ছে ঐতিহাসিক সত্যকে মুছে ফেলার চেষ্টা। যখন এই যে নতুন করে যারা ইতিহাস লিখতে চায় কিংবা চরমপন্থীরা, তারা সবসময় 1971 সালে পাকিস্তানের কাছ থেকে বাংলাদেশের যে স্বাধীনতা বহু প্রাণের বিনিময়ে অর্জিত হয়েছিল সেটাকে তারা সবসময় হালকা করে দেখাতে চায়। তারা চায় পাকিস্তানি শোষক আর নিগৃহীত বাঙালির মধ্যকার যে পার্থক্য, যে শোষণ শাসনের ইতিহাস, সেটা মুছে ফেলতে। এবং তিনি বলেছেন যে এর মাধ্যমে তারা আওয়ামী লীগকে রাষ্ট্রের শত্রু হিসেবে দেখাতে চায়, যেটা কোনোভাবেই সত্য প্রমাণ করা তাদের পক্ষে সম্ভব হয় না। এরপর শেখ হাসিনা যে কথাটা বলেছেন সেটা দ্য প্রিন্ট তাদের সাক্ষাৎকারে বড় করে হাইলাইট করেছে, বিশেষ গুরুত্ব দিয়েছে। শেখ হাসিনা বলেছেন যে যেই জাতি তার স্বাধীনতার মূল্য ভুলে যায়, কত দাম দিয়ে স্বাধীনতা কেনা হয়েছে ভুলে যায়, সেই জাতি স্বাধীনতা বিরোধীদের কাছে জিম্মি হয়ে পড়ে, স্বাধীনতা বিরোধীদের কাছে অসহায় হয়ে পড়ে। এবং শেখ হাসিনা বলেছেন যে আমাদের স্বাধীনতা যুদ্ধের ইতিহাস রক্ষাটা কোনো রাজনীতির বিষয় নয়, এটা একেবারে আমাদের সার্বভৌমত্ব এবং আমাদের আত্মপরিচয় রক্ষার বিষয়। শেখ হাসিনা এই অক্টোবর মাস থেকে অসংখ্য সাক্ষাৎকার দিয়েছেন আন্তর্জাতিক শীর্ষস্থানীয় প্রায় সকল সংবাদ মাধ্যমে, ভারতের শীর্ষস্থানীয় প্রায় সকল সংবাদ মাধ্যমে। তবে স্বাধীনতার রক্ষা নিয়ে কিংবা জামায়াতে ইসলামীর উত্থান নিয়ে, বাংলাদেশের রাজনীতিতে স্বাধীনতা বিরোধী শক্তির উত্থান, চরমপন্থী গোষ্ঠীর উত্থান নিয়ে তার এরকম সরাসরি উদ্বেগ এর আগের সাক্ষাৎকারগুলোতে দেখা যায়নি। সম্ভবত 12ই ফেব্রুয়ারির নির্বাচনের আগে, যখন জামায়াতে ইসলামী স্বভাবতই বিএনপির পাশাপাশি শক্তিশালী একটি রাজনৈতিক শক্তি হিসেবে আবির্ভূত হতে যাচ্ছে যে নির্বাচনের মাধ্যমে, এবং অনেকেই বলছেন যে এমনকি বিএনপির চেয়ে ভালো ফলাফল করে তারা একটা চমক দেখিয়ে দিতে পারে কিনা, তখন শেখ হাসিনা সম্ভবত বাংলাদেশের রাজনীতির, বাংলাদেশের সামাজিক ব্যবস্থার, বাংলাদেশ যে আদর্শের উপর প্রতিষ্ঠিত, সেক্ষেত্রে সবচেয়ে বড় ভয় এবং উদ্বেগ এবং আতঙ্কের কারণ হিসেবে দেখছেন, আশঙ্কার কারণ হিসেবে দেখছেন জামায়াতে ইসলামী সহ বিভিন্ন চরমপন্থী গোষ্ঠীর উত্থানকেই। ডক্টর ইউনূস সরকারের অধীনে আয়োজিত নিয়ন্ত্রিত নির্বাচনে বিএনপি যখন নিরঙ্কুশ জয়লাভের স্বপ্ন দেখছে, ঠিক তখনই বিস্ফোরক প্রতিবেদন প্রকাশ করলো যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্ট। একটি ফাঁস হওয়া অডিওর বরাত দিয়ে পত্রিকাটি লিখেছে, বাংলাদেশে জামাতের সরকার প্রতিষ্ঠা সম্ভাবনা দেখছে ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাস। জামাতের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের কথাও জানিয়েছেন দূতাবাসের এক কূটনীতিক। ওয়াশিংটন পোস্ট বলছে, ওই কূটনীতিক সাংবাদিকদের বলেছেন, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে যে ফাঁসির দণ্ড দেওয়া হয়েছে সে আদালত স্বাধীন ও ন্যায়পরায়ণ ছিল না, সাজাটি ছিল রাজনৈতিকভাবে জিনিয়াস। অন্যদিকে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনেও আগামী নির্বাচনে জামাতের ভালো করার সম্ভাবনায় মধ্যপন্থীদের উদ্বেগের কথা জানানো হয়েছে। অন্যদিকে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার বিশাল প্রতিবেদনে তুলে ধরেছে জামাতের দ্রুত উত্থানের কথা। এই তিনটি রিপোর্টই জামাতের শক্তিশালী হওয়ার মূল কারণ হিসেবে চিহ্নিত করা হয় আওয়ামী লীগের অনুপস্থিতিকে। বলা হচ্ছে, আওয়ামী লীগকে বাদ দিয়ে আয়োজিত নির্বাচন জামাতের সামনে অপার সুযোগ হাজির করেছে। বাংলাদেশের সামনে তৈরি হয়েছে ইসলামী শাসনের প্রবেশের সম্ভাবনা, আর সেটা হলে পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠতার আরো নাটকীয় উন্নতি দেখা যাবে। বিপরীতে ভারতের সঙ্গে আরো তলানিতে নামবে সম্পর্ক। বিএনপির দীর্ঘদিনের মৈত্রী সম্পর্কের অবসান ঘটিয়ে জামাতি হয়ে উঠতে পারে দেশের আগামী সরকারের নিয়ন্ত্রক। প্রশ্ন হলো, খুব
খুব কাছাকাছি সময়ে 3টি আন্তর্জাতিক গণমাধ্যমে জামাতের উত্থান নিয়ে রিপোর্ট কিসের ইঙ্গিত দিচ্ছে? আবার তার মধ্যে মার্কিন কূটনীতিকের গোপন অডিও বার্তা ফাঁস করে ওয়াশিংটন পোস্ট জানাচ্ছে বাংলাদেশে মার্কিনীরা জামাতে ইসলামী নেতাদের কি শিখিয়ে পড়িয়ে দিচ্ছে। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণ। দর্শক, 20শে জানুয়ারি আমাদের প্রচারিত কন্টেন্টের শিরোনাম ছিল তারেক রহমানের কপালে চিন্তার ভাঁজ, ক্ষমতার স্বপ্ন কি ফিকে হচ্ছে। সেখানে আমরা জানিয়েছিলাম যে কোনো মূল্যে নির্বাচনের দাবিতে অনড় বিএনপির কপালের ভাঁজ ধীরে ধীরে বাড়ছে। একতরফা নির্বাচনে নিশ্চিত জয়ের স্বপ্ন ফিকে হতে শুরু করেছে। তফসিল ঘোষণার পর থেকে একের পর এক হাজির হচ্ছে কঠিন কঠিন বাস্তবতা। একসময়ের পরম মিত্র জামাতের বহুমুখী কৌশল দুশ্চিন্তা বাড়িয়ে চলছে। ঠিক সেই কথারই পুনরাবৃত্তি দেখা গেল ওয়াশিংটন পোস্ট, রয়টার্স এবং আল জাজিরায় প্রকাশিত 3টি প্রতিবেদনে। এগুলোতে দাবি করা হয়েছে আগামী 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন হওয়ার কথা সেটি বিএনপির জন্য অতটা সহজ নাও হতে পারে। এমনকি দলটির সব হিসাব নিকাশ উল্টো দিয়ে ঘুরে যেতে পারে জামাতের ভাগ্য। সবচেয়ে ভয়াবহ তথ্য প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্ট। ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাসের এক কর্মকর্তার কথোপকথনের অডিওর ভিত্তিতে তারা বলছে আগামীতে জামাতকে ক্ষমতায় দেখতে চায় ওয়াশিংটন। এজন্য তারা দলটির সঙ্গে কয়েক মাস ধরেই ঘনিষ্ঠতা বাড়িয়ে চলেছে। ওয়াশিংটন পোস্টের হাতে আসা ওই অডিওতে শোনা যায় আগামী মাসের নির্বাচনে বাংলাদেশের সবচেয়ে বড় ইসলামপন্থী দলটি তাদের ইতিহাসের সেরা ফল পেতে পারে। বিষয়টিকে যুক্তরাষ্ট্র দূতাবাসও নানাভাবে সহায়তা দিচ্ছে। জামাতের নেতৃত্বে সম্ভাব্য সরকারের সঙ্গে কাজ করতেও তারা আগ্রহী। প্রতিবেদনে বলা হয় 1 ডিসেম্বর ঢাকায় বাংলাদেশের কয়েকজন নারী সাংবাদিকের সঙ্গে যুক্তরাষ্ট্র দূতাবাসের এক কর্মকর্তা রুদ্ধদ্বার বৈঠক করেন। সে সময়কার কথাবার্তার অডিও রেকর্ড পায় ওয়াশিংটন পোস্ট। এই কূটনীতিক বলেন বাংলাদেশ ইতিমধ্যে ইসলামিক দেশের দিকে ধাবিত হয়েছে এবং 12ই ফেব্রুয়ারি নির্বাচনে জামাত এমন ফল পাবে যা তারা আগে কখনো পায়নি। জামাতকে বন্ধু হিসেবে পাওয়ার আগ্রহ প্রকাশ করে ওই কূটনীতিক দলটির ছাত্র সংগঠনের নেতাদের মিডিয়ায় বেশি করে সামনে আনার অনুরোধ করেন। তাদের নিয়ে বিভিন্ন শো করারও পরামর্শ দেন। জামাত ক্ষমতায় এলে বাংলাদেশে ইসলামী আইন চাপিয়ে দেওয়ার আশঙ্কা উড়িয়ে দেন আমেরিকান ওই কূটনীতিক। সেটা হলে যুক্তরাষ্ট্র পদক্ষেপ নেবে বলে আশ্বস্ত করার চেষ্টা করেন। বলেন জামাত শরিয়া চাপিয়ে দিতে পারবে বলে তিনি একেবারেই বিশ্বাস করেন না, কারণ তাহলে যুক্তরাষ্ট্র পরদিনই তাদের উপর 100% শুল্ক আরোপ করবে। যুক্তরাষ্ট্র দূতাবাসের কর্মকর্তারা জামাত ছাড়াও হেফাজতে ইসলাম ও ইসলামী আন্দোলনের মতো অন্যান্য রক্ষণশীল ইসলামপন্থী দলের সঙ্গে যোগাযোগ রাখছে বলে বৈঠকে জানানো হয়। ওই কূটনীতিক বলেন তারা চান ইসলামপন্থীরা যুক্তরাষ্ট্রের বন্ধু হোক, যেন তাদের ফোন করে বলা যায় এই মাত্র তারা যেটি বলল সেটা সেভাবেই বাস্তবায়ন করতে হবে। জামাত ক্ষমতায় এসে ওয়াশিংটনের অপছন্দের কোনো কাজ করলে বাংলাদেশের পোশাক শিল্পের বিরুদ্ধে প্রতিশোধমূলক ব্যবস্থা নেওয়ার হুমকিও দেন ওই কর্মকর্তা। বলেন বাংলাদেশের রপ্তানির 20% যুক্তরাষ্ট্রের পোশাক চেইন ও ব্র্যান্ডগুলোর উপর নির্ভরশীল। নতুন সরকার যদি নারীদের বলে তারা শুধু 5 ঘন্টা কাজ করতে পারবে অথবা তাদের বের করে দেয় এবং শরিয়া আইন চাপিয়ে দেয়, তাহলে আর কোনো রপ্তানি অর্ডার থাকবে না। আর অর্ডার না থাকলে বাংলাদেশের অর্থনীতিও ধসে পড়বে। জামাত এ ধরনের কোনো কাজ করবে না দাবি করে মার্কিন ওই কূটনীতিক বলেন কি করতে হবে সেটা যুক্তরাষ্ট্র খুব পরিষ্কারভাবে জামাতের নেতাদের জানিয়ে দেবে। বৈঠকের বিষয়টি ওয়াশিংটন পোস্টের কাছে স্বীকার করেন ঢাকায় আমেরিকান দূতাবাসের মুখপাত্র মনিকা সাই। এক বিবৃতিতে তিনি বলেন ডিসেম্বরে বৈঠকটি হয়েছে, তবে সেটি ছিল স্থানীয় সাংবাদিকদের সঙ্গে একটি নিয়মিত অফ দ্য রেকর্ড আলোচনা। সেখানে বিভিন্ন রাজনৈতিক দল নিয়ে আলোচনা হয়েছে, তবে যুক্তরাষ্ট্র কোনো বিশেষ রাজনৈতিক দলকে প্রাধান্য দেয় না। বাংলাদেশের জনগণ যে সরকার নির্বাচিত করবে তার সঙ্গে ওয়াশিংটন কাজ করবে। অন্যদিকে বৈঠকের কথোপকথন নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি জামাতের যুক্তরাষ্ট্র বিষয়ক মুখপাত্র মোহাম্মদ রহমান। দর্শক, ওয়াশিংটন পোস্টের বিস্ফোরক প্রতিবেদন থেকে পরিষ্কার জামাতের দিকে ঝোঁক রয়েছে যুক্তরাষ্ট্রের। আগামী নিয়ন্ত্রিত নির্বাচনে দলটিকে বিজয়ী করতে তাদের ঢাকা দূতাবাসও তৎপর। প্রশ্ন হলো সেক্ষেত্রে বিএনপি নিরঙ্কুশ জয়ের স্বপ্নের কি হবে?
ওয়াশিংটন পোস্টের একদিন আগে রয়টার্সে প্রকাশিত আরেক প্রতিবেদনও বিএনপির জন্য স্বস্তির বার্তা দিচ্ছে না। এতে আগামী নির্বাচনে জামাতের শক্ত প্রতিদ্বন্দ্বিতার আভাস দিয়ে বলা হয়, বাংলাদেশে ইসলামপন্থী দলটির শক্ত অবস্থান মধ্যপন্থীদের উদ্বিগ্ন করে তুলেছে। রয়টার্স বলছে, স্বাধীনতার বিরোধিতা করার কারণে জামাত দীর্ঘদিন ধরে নিন্দিত ছিল। তবে এক দশকেরও বেশি সময় ধরে নির্বাচনী রাজনীতি থেকে নিষিদ্ধ থাকা দলটি এখন নতুনভাবে সংগঠিত হয়েছে। তারা আগামী মাসের সংসদ নির্বাচনকে সামনে রেখে নতুন সমর্থকদের মনোযোগ আকর্ষণ করছে। এটি মধ্যপন্থী ও সংখ্যালঘু সম্প্রদায়কে উদ্বিগ্ন করে তুলছে। যুক্তরাষ্ট্রভিত্তিক ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের ডিসেম্বর এক জনমত জরিপে জামাতকে সবচেয়ে পছন্দের দল হিসেবে দেখা গেছে। দলটি 12 ফেব্রুয়ারি নির্বাচনে জয় পেতে বিএনপির সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই করতে পারে বলেও পূর্বাভাস দেওয়া হয়েছে। নির্বাচনী কৌশল হিসেবে জামাত আপাতত নমনীয় অবস্থান নিলেও বিজয়ী হলে ভিন্ন চেহারায় অবতীর্ণ হতে পারে বলে ইঙ্গিত দিয়েছে রয়টার্স। এতে বলা হয়, প্রথমবারের মতো জামাত একজন হিন্দু প্রার্থীকে মনোনয়ন দিয়েছে এবং সাম্প্রতিক সংখ্যালঘুদের উপর হামলার বিরুদ্ধে মুখ খুলেছে। তাদের ওয়েবসাইটে দাবি করা হয়েছে, তারা ইসলামী নীতিতে পরিচালিত একটি গণতান্ত্রিক বাংলাদেশকে দেখতে চায়। দলের নেতারা প্রকাশ্যে নারীদের সমান অধিকার রক্ষার আশ্বাস দিচ্ছেন। তবে সংসদীয় 300 আসনের একটিতেও তাদের কোনো নারী প্রার্থী নেই। ধর্মীয় সংখ্যালঘুদের এক নেতা আশঙ্কা জানিয়ে বলেন, জামাত নেতৃত্বাধীন জোট ক্ষমতায় গেলে বাংলাদেশের পূর্ণাঙ্গ ইসলামী প্রজাতন্ত্রে পরিণত হওয়ার বাস্তব ঝুঁকি রয়েছে। এখানে সংখ্যালঘুদের নিরাপদ ভবিষ্যৎ নাও থাকতে পারে। কাতার ভিত্তিক আল জাজিরার বিশাল এক প্রতিবেদনেও এসেছে জামাতের জয়ের সম্ভাবনা। বলা হয়, নিজেদের বিতর্কিত ইতিহাসে এই প্রথম ইসলামপন্থী দলটি একটি শক্ত জোটের নেতৃত্ব দিয়ে ক্ষমতা দখলের বাস্তব সুযোগ পাচ্ছে। সাম্প্রতিক জনমত জরিপগুলো ইঙ্গিত দিচ্ছে দলটি তাদের অতীত মিত্র বিএনপির খুব কাছাকাছি পৌঁছে যাচ্ছে। আল জাজিরার প্রতিবেদনেও যুক্তরাষ্ট্রভিত্তিক ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের ডিসেম্বরের জরিপের তথ্য দেওয়া হয়। বলা হয়, ওই জরিপে বিএনপির পক্ষে 33% সমর্থন দেখা গেছে, আর খুব কাছাকাছি থাকা জামাতের পক্ষে সমর্থন 29%। এছাড়াও গত সপ্তাহে বাংলাদেশের শীর্ষস্থানীয় কয়েকটি সংস্থার সম্মিলিত জরিপে বিএনপির পক্ষে 34.7% এবং জামাতের জনসমর্থন ছিল 33.6%। আল জাজিরা বলছে, জামাতের পুনরুত্থান বাংলাদেশ ইসলামপন্থী কোনো শক্তির নেতৃত্বে চলার জন্য প্রস্তুত কিনা সেই বিতর্ক উস্কে দিয়েছে। কেউ কেউ আশঙ্কা করেন, দলটি ক্ষমতায় গেলে শরিয়া আইন কার্যকর অথবা নারীদের অধিকার ও স্বাধীনতায় সীমিত করতে চাইতে পারে। দর্শক, লক্ষণীয়ভাবে 3টি প্রতিবেদনে জামাতের শক্তিশালী উত্থানের মূল কারণ হিসেবে আওয়ামী লীগের অনুপস্থিতিকে চিহ্নিত করা হয়েছে। সেই সঙ্গে দলটিকে দীর্ঘদিন ধরে পৃষ্ঠপোষকতা দেওয়ার দায় গেছে বিএনপির কাঁধে। রাজনৈতিক বিশ্লেষকদের বরাতে ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনার আমলে রাজনীতি থেকে নিষিদ্ধ ছিল জামাত। আওয়ামী লীগ সরকারের পতনের পর দলটি শক্তিশালী হয়ে উঠেছে এবং এখন মূল ধারায় প্রবেশ করেছে। দেশের ইতিহাসে জামাত একাধিকবার নিষিদ্ধ হয়েছিল। সবশেষ শেখ হাসিনার আমলে তারা নিষিদ্ধ হয়। তবে কঠোর হাতে শাসন করা সাবেক প্রধানমন্ত্রী 2024 সালের জুলাই আন্দোলনে ক্ষমতাচ্যুত হন। অন্যদিকে রয়টার্স বলছে, 17,50,00,000 মানুষের মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে 2024 সালের আগস্টে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পরপরই জামাত নিজেদের রূপান্তর শুরু করে। আওয়ামী লীগ নিষিদ্ধ থাকার মাঝে জামাত তাদের ইতিহাসের সেরা ফল লাভের আশা করছে। প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনার বিদায়ের পর ইসলামপন্থী গোষ্ঠীগুলো আরো সাহসী হয়ে উঠেছে। হিন্দু ও সুফি মাজারে হামলা হয়েছে, আধ্যাত্মিক লোকসঙ্গীত শিল্পীদের পরিবেশনা থেকে শুরু করে নারীদের ফুটবল ম্যাচ, যা কিছু অ-ইসলামিক বলে বিবেচিত, তার সবই আক্রমণের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। 2001 থেকে 2006 সাল পর্যন্ত বিএনপির নেতৃত্বাধীন সরকারের জামাতের অংশগ্রহণের বিষয়টিও তুলে ধরা হয় প্রতিবেদনে। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর নোবেলজয়ী ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকার ক্ষমতায় এসে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে। এর ফলে আসন্ন নির্বাচনটি বিএনপি ও জামাত জোটের দ্বিমুখী প্রতিদ্বন্দ্বিতায় পরিণত হয়েছে। নির্বাচনে জামাত জোট বিজয়ী হলে তা হবে একটি দলের নাটকীয় প্রত্যাবর্তন।
জামাতের উত্থানের পিছনে বিএনপির দীর্ঘদিনের ভূমিকাও তুলে ধরা হয় আল জাজিরার ওই প্রতিবেদনে। বলা হয়, স্বাধীনতার পরপরই শেখ মুজিবুর রহমানের সরকার 1972 সালে জামাতকে নিষিদ্ধ করে। এরপর বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান রাষ্ট্রপতি থাকার সময় 1979 সালে সেই নিষেধাজ্ঞা তুলে নেন। পরের 2 দশকে জামাত একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক শক্তিতে পরিণত হয়। 1991 সালে তারা বিএনপি নেতৃত্বাধীন জোটকে সমর্থন দিলে জিয়াউর রহমানের স্ত্রী খালেদা জিয়া প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হন। খালেদা জিয়ার শাসনামলেই স্বাধীনতার পর বাতিল হওয়া জামাতের প্রভাবশালী নেতা গোলাম আজমের নাগরিকত্ব পুনর্বহাল করা হয়। এটি দলটির জন্য ছিল পরম প্রাপ্তি। 2001 সালে জামাত আনুষ্ঠানিকভাবে খালেদা জিয়ার নেতৃত্বাধীন বিএনপি জোটে যোগ দিয়ে মন্ত্রিসভায় 2টি পদ পায়। 2009 সালে শেখ হাসিনা ক্ষমতায় ফেরার পর জামাতের জন্য আবারও দুর্দিন শুরু হয়। তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দলটির শীর্ষ নেতাদের বিরুদ্ধে যুদ্ধাপরাধের বিচার শুরু করেন। দলের সাবেক প্রধান মতিউর রহমান নিজামী ও সাবেক সেক্রেটারি জেনারেল আলী হাসান মোহাম্মদ মুজাহিদ সহ একাধিক জামাত নেতাকে ফাঁসি দেওয়া হয়। আওয়ামী লীগের 15 বছর তারা রাজনৈতিকভাবে প্রান্তিক অবস্থায় ছিল। তবে শেখ হাসিনা ভারতে চলে যাওয়ার পর কারাগার থেকে জামাতের শীর্ষ নেতাদের মুক্তির পর ইসলামপন্থী দলটি ক্রমে আরো শক্তিশালী হয়ে উঠেছে। দর্শক, এই 3টি প্রতিবেদনে জামাতের নেতৃত্বে সরকার গঠন হলে প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে সম্পর্ক আরো শীতল হবে বলে আশঙ্কা প্রকাশ করা হয়। আটলান্টিক কাউন্সিলের দক্ষিণ এশিয়া বিষয়ক সিনিয়র ফেলো মাইকেল কুগেলম্যান রয়টার্সকে বলেন, জামাতের সঙ্গে যুক্তরাষ্ট্রের যোগাযোগ ওয়াশিংটন দিল্লির মধ্যে আরেকটি ফাটল সৃষ্টি করতে পারে। বাংলাদেশে বহু বছর ধরে ভারতের সবচেয়ে বড় ভয় ছিল জামাত। দিল্লি দলটিকে পাকিস্তানের মিত্র হিসেবে দেখে এবং তাদের আঞ্চলিক নিরাপত্তা কৌশলের জন্য হুমকি বলে মনে করে। আর রয়টার্সের প্রতিবেদনে জামাত সরকার গঠন করলে পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠতাও বাড়ার সম্ভাবনা তুলে ধরা হয়। বলা হয়, এমন পদক্ষেপ হবে শেখ হাসিনা আমলের ঠিক বিপরীত। আল জাজিরাও জোর দিয়েছে একই বিষয়। তারা বলছে, আসন্ন নির্বাচনে জামাতের পারফরমেন্স প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বাংলাদেশের সম্পর্কের ক্ষেত্রেও একটি লিটমাস পরীক্ষায় পরিণত হতে পারে। ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের বাংলাদেশ ও মিয়ানমার বিষয়ক জ্যেষ্ঠ পরামর্শক থমাস কিয়ান মনে করেন, নির্বাচনের পর ভারত একটি পুনর্গঠন চায়, তবে বিএনপির পরিবর্তে জামাত ক্ষমতায় গেলে সেটি কঠিন হয়ে পড়বে। দর্শক, প্রায় একই সময় একযোগে 3টি প্রভাবশালী আন্তর্জাতিক মিডিয়া এবং সংবাদ সংস্থার 3টি প্রতিবেদনের তথ্য খুবই তাৎপর্যপূর্ণ। বিশেষ করে জামাতের প্রতি সরাসরি আমেরিকান সমর্থনের তথ্য নতুন উদ্বেগে ফেলবে বিএনপিকে। সেই সঙ্গে দেশের সামনের রাজনীতি নিয়ে পাওয়া যাচ্ছে বহুমুখী অপ্রত্যাশিত মেরুকরণের ইঙ্গিত। প্রশ্ন হলো, 12ই ফেব্রুয়ারি নির্বাচন কোন পথে ঠেলে দিচ্ছে বাংলাদেশকে? এখন এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।